দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা নির্বাচন একেবারে দোরগোড়ায় নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব এবং দুটি দল ইতিমধ্যে ইশতেহার দিয়েছেন সেই বিষয়টিও আমরা আমাদের আলোচনায় রাখতে চাই। এবং গতকাল আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে সভা হয়েছে সেখানে পুলিশি হামলা হয়েছে, সে বিষয়ে আরও নানা বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমাদের সাথে আলোচনায় আজ দুজন অতিথি আছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকের অতিথিদের সাথে। আমার সাথে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি যেটি বলছিলাম যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে দুটি দল ইতিমধ্যে, জামাত এবং বিএনপি। তো আমি প্রথমেই এম এ আজিজ আপনাকে দিয়েই শুরু করতে চাই। 9টি বিষয় অগ্রাধিকার দিয়ে বিএনপি তাদের ইশতেহার প্রকাশ করেছে। তো বিএনপি বলছে তাদের ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক এবং রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। অনেকেই বলছেন যে আগের অভিজ্ঞতা থেকে ইশতেহার আসলে কাগজে কলমে, এটি আসলে বাস্তবে কখনো রূপ পায় না। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইশতেহার আসলে রাষ্ট্রের সাথে চুক্তি। এ যাবৎকালে ইশতেহার যা দেওয়া হয় সবটা বাস্তবায়ন হয় না। এই জন্যে আমরা বলি ইশতেহার চুক্তি হিসেবে পালন করা হয় না। তবে এটা অভ্যুত্থানের পরে একটা প্রেশার, কিন্তু মানসিক প্রেশার হোক আছে। যদিও এনসিপি প্রেশার গ্রুপ হিসেবে আর আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ তারা একটি গ্রুপ এনসিপির সাথে আর একটা আলাদা দল করেছে, কিছু কিছু আবার দল থেকে বেরিয়েও গেছে। এটা অভ্যুত্থানের শক্তি, এটা দলটা থাকলে, অখণ্ড থাকলে ভালো হতো। কারণ 2-3 জন উপদেষ্টা ছিল, তারাও বেরিয়ে আসছিল। কিন্তু এনসিপি দ্বিধা বিভক্ত এবং হতাশা, এবং এও বলা শুরু হয়েছে যে 30 জন আশ্রয় নিল জামাতের ভিতরে, তাহলে অভ্যুত্থানে যে এই লাখ লাখ কোটি কোটি লোক জয়েন করলো তাদের কি হবে, তাদের কি হবে, এইটি প্রশ্ন। তো এখন ব্যাপারটা হলো আসলে ব্রডলি যদি বলেন, 3টা এনসিপি প্রথম কিন্তু ইশতেহার দিয়েছে, তারপরে জামাত, তারপরে বিএনপি। তো বিএনপি এবং জামাত যে ইশতেহার দিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়, আমি বলবো বাস্তবায়ন হয়, তাহলে আমার তো মনে হয় যথেষ্ট, আমাদের অগ্রগতির জন্য যথেষ্ট। কিন্তু কিছু কিছু জায়গায় ধোঁয়াশা আছে। যেমন ধরেন, প্রশ্ন উঠেছে, ধরেন বিএনপি একটা তাদের স্লোগানই, আপনার ইশতেহারের স্লোগানই সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশের আপনার স্বার্থ রক্ষা করে সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। আমাদের তো এমনি বর্তমান সংবিধানে আছে যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে মিত্রতা। এটা তো বর্তমান রাজনৈতিক বৈষয়িক প্রেক্ষাপটে এটা সম্ভব না, সবার সাথে সম্মান সম্পর্ক রাখা সম্ভব না। তবে দেশের স্বার্থ আগে রক্ষা করে তারপরে, যেমন বর্তমান সরকার অনেক গোপন চুক্তি করে ফেলেছে। এখন সরকার ধরেন আর 5-6 দিন পরে 12 তারিখে ইলেকশন হয়ে যাবে। তা আজকে হলো 6 তারিখ, হ্যাঁ, তো আপনার সময় তো হাতে নাই। 2 দিন পরে নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 4 দিন পরে ভার্চুয়ালি ইলেকশন। এখন অনেক মেগা প্রজেক্ট হাতে নিছে, অনেক গোপন চুক্তি করে ফেলতেছে, এগুলো তো উচিত হচ্ছে না। তারপরে ধরেন আপনার অফিসারদের জন্য, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আপনার পে স্কেল দিয়ে আবার উইথড্র করছে, প্রত্যাহার করেছে। আপনি যেটা বললেন ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের ব্যাপারে এটা হলো কি যে ডিএমপি ওই আপনার প্রধান উপদেষ্টার অফিসের ওখানে কিন্তু নিষিদ্ধ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেখানে ধরেন ইনকিলাব মঞ্চ সেখানে আসছে। এখন দুটো দিক, একটা হলো হাদিকে হত্যা করা হয়েছে, সেইটার বিচার কিন্তু প্রপারলি তদন্ত হয়েছে, এটাও মনে হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছি, এখন ধরেন এরপরে আমি তো ওই অনুষ্ঠানে ছিলামও, যেমন বলেছে যে আপনার দুর্নীতি দমন এবং আইনের বিচার বিভাগের স্বাধীনতা এবং অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ
জবাবদিহিতা, এই তিনটা বেসিক্যালি ইনশোর করবে। 9টা অগ্রগতি দিছে, এরপরে আছে শিক্ষা, কৃষি কৃষি কার্ড হবে, প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে। এখানে প্রশ্ন উঠছে যে এখন আমরা তো উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাব, সেখানে সব ভর্তুকি বন্ধ হয়ে যাবে, তাহলে এই টাকার উৎসটা কোত্থেকে আসবে, এইসব প্রশ্ন আসছে। কিন্তু তারা বলেছে যে ভর্তুকি সহজ করবে, সহজ ঋণের কথা তারা বলেছেন যে ভর্তুকি দেবেন, এবং কৃষি বীমার কথাও কিন্তু সেখানে উঠে এসেছে। কিন্তু এখন যদি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা তো এবারে যাবই, এখন একটা প্রসেস চলছিল ব্যবসায়ীদের আপনার প্রেশারেও একটা আসছিল যে আমরা অন্তত 3 বছর পিছায় নেব, হ্যাঁ, কিন্তু সেটাও হয় নাই। যার ফলে এখন হবে কি, লোনের সুদ ইন্টারেস্ট বেশি হবে, সব সেক্টরে ভর্তুকি দেওয়া যাবে না, কোনো সেক্টরে ভর্তুকি দেওয়া যাবে না। IMF-এর ADB লোন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন নেবেন, ইন্টারেস্ট বেশি হবে, কোনো জায়গায় কোনো ছাড় পাওয়া যাবে না। সুতরাং এখানে কিন্তু আমাদের সমাজের দেশের জন্য বাড়তি খরচ যোগ হবে। তো এখন তারপরে ধরেন এখানে যেটা, যখন ইশতেহার বিএনপির চেয়ারম্যান ঘোষণা করে, তখন কিন্তু আবার ব্যাখ্যাও দিয়েছে যে ধরেন আমাদের জিডিপি হচ্ছে, ধরেন মোরলেস ধরেন জিডিপি হচ্ছে 2006 সালে 426 বিলিয়ন, 43 বিলিয়ন ডলার, হ্যাঁ, এবং পাচার হয় অর্থ হলো 2304 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হয়। শেখ হাসিনার সময় পাচার হয়েছে বিলিয়ন ডলার। তো এই পাচারটা অপচয় যদি রোধ করা যায়, তারপরে ধরেন আমাদের অনেকগুলো সোশ্যাল সেফটি নেট আছে, এরকম প্রায় 65টা। তো এখানে মানুষের জন্য যে সব রিলিফ, টিআর, কাবিখা, এখানে খরচ হয়, খুব মিসইউজ হয়, চুরি হয়, এটা যদি কন্টেন করা যায় এবং ট্যাক্স জিডিপির হার যদি কমানো যায়, ধরেন কমপক্ষে চ্যাপ জিডিপির হার ধরেন নর্মালি 10%, আমাদের তো 2% হয়ে থাকে, অর্থাৎ আমাদের ডাইরেক্ট ট্যাক্স উঠানোই যায় না, এরকম এগুলো যদি মোটামুটিভাবে কাছাকাছি মিডিল ইনকামের দেশের কাছাকাছি যাওয়া যায়, তাহলে এগুলো পোষানো সম্ভব। তারপর ধরেন খাল খনন, জিয়াউর রহমান 3 বছরে কিন্তু 20,000 কিলোমিটার খাল খনন করেছে। এই প্রশ্ন উঠেছে এত খাল খনন করবে কি? 3 বছরে যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারে জিয়াউর রহমান, কেন এখন নয়? এখন তো আরও খাল খননের সুযোগ। ধরেন আমাদের দেশের প্রায় সবগুলো নদী, ড্রেন, নালা সব মারা গেছে, হ্যাঁ, এগুলো তো ড্রেজিং করে দখলও হয়ে গেছে। তো এগুলো সম্ভব। গাছ লাগাবে 5 কোটি, কিন্তু ধরেন লাখ লাখ, তো আমাদের ইতিমধ্যেই সবসময় কিন্তু ধরেন পাহাড়ি অঞ্চল থেকে সুন্দরবন পর্যন্ত যেসব ঘূর্ণিঝড় ঠেকানোর জন্য যেসব গাছ লাগানো হয়েছে, গাছ তো সব জায়গায় ফলজ গাছ লাগাবে না, যে জায়গায় যে কাজ দরকার। সুতরাং এটাও ধরেন একটা সরকার যখন নির্বাচিত হবে, ধরে নিতে হবে 5 বছর মিনিমাম ক্ষমতায় থাকবে, হ্যাঁ। তো 5 বছরে এটা সম্ভব। গাছ তো একটা জায়গায় বাগান করবে না, গাছ তো যেখানে যেখানে প্রয়োজন সেটা করা হবে। তো জিয়াউর রহমানের সময় তো বহু গাছ লাগানো হয়েছে, প্রায় 3 কোটির মতো গাছ লাগাবে, 5 বছরে 5 কোটি লাগানো সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে টাকা যে আপনার সংগ্রহ করা, অর্থাৎ রাষ্ট্রীয় ফান্ড যে অ্যাকোমোডেট করা, সেখানে আপনার ডাইরেক্ট ট্যাক্স আসতে হবে। আমাদের দেশে তো ট্যাক্স দিতে চায় না। ধরেন টোটাল আছে হয়তো, এখন করা হয়েছে বাধ্যতামূলক, অনেক জায়গায় 3 নাম্বার খুলতে হবে, হ্যাঁ, ট্যাক্স তো দেয় না। ট্যাক্স আমাদের দেশে ধরেন ব্যবসায়ী আছে কত, হ্যাঁ, ট্যাক্স খুব বেশি হলে 20 লাখ লোকের বেশি ট্যাক্স পায় না, 1 কোটি লোকেরও ট্যাক্স নেওয়া যায় না। সুতরাং এইটা যদি এনশোর করা যায়, তাদের বক্তব্য হচ্ছে যে হিসাব দিয়ে বোঝালো যে এটা সম্ভব। কিন্তু বিষয়টা হলো যে কৃষিতে যদি স্বয়ংবর না হই, হ্যাঁ, আমরা যদি সারা পৃথিবীতে, এখন বাংলাদেশ ঢাকা শহর সারা পৃথিবীর রাজধানী শহরে আমরা এখন বায়ু দূষণের 2 নম্বর, হ্যাঁ, এটাকে তো জীবনযাত্রায় তো আমাদের পক্ষে চলছে না, খাবার দাবার সব পলিউটেড। সুতরাং এগুলো যদি স্বাস্থ্যসম্মত করতে হয়, বিনিয়োগ তো করতে হবে। আর আমাদের দেশের দরিদ্র গ্রামে বাস করে 80 ভাগ লোক, তো সুতরাং এই 80 ভাগ লোক যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, নারীদের ভিতরে ক্ষমতায়ন হবে,
এটা বলা হচ্ছে জি, তারা। এম এ আজিজ ভাই, আমি আসলে আপনার কাছে আবারও আসবো। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই। হুমায়রা নূর, এনসিপিও তো ইশতেহার দিয়েছে, তো আপনার কাছে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এনসিপির ইশতেহারে? আর যেটি হচ্ছে আমাদের আজিজ ভাই বললেন যে এনসিপি প্রেশার গ্রুপ বলে মনে করেন না, এবং হচ্ছে তারা দ্বিধা বিভক্ত, এমন একটি কথাও তিনি বলেছেন। তো আপনি কি তার সাথে আসলে একমত? এনসিপি কি আসলে দ্বিধা বিভক্ত? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জনাব এম এ আজিজ যে কথাটা বলেছেন, সেই কথাটা আসলেও এনসিপির উপর ওনার অনেক অনেক নিশ্চয়ই আশা আকাঙ্ক্ষা ছিল। সেই জায়গাটা থেকে উনি হয়তো কিছুটা আশাহত হয়েছেন বলে উনি এই বক্তব্য দিয়েছেন যে এনসিপি দ্বিধা বিভক্ত বা যেটাই উনি মিন করতে চেয়েছেন। ধরেন আমরা যদি এককভাবে রাজনৈতিক যেই পরিমণ্ডলে আমাদের সামগ্রিক বাংলাদেশে আমাদের অবস্থানটাকে আরও বেশি স্ট্রং করতে পারতাম এই সময়ের মধ্যে, তাহলে তো উনাদের এই আক্ষেপটা থাকতো না, তাই না? আমরা আমাদের যেই যতটুকু লিমিটেশন সেইটা আমরা অ্যাকনলেজ করে নিচ্ছি যে আমরা এই অল্প সময়ে, ধরেন আমাদের নিবন্ধন পেয়েছি মাত্র নভেম্বর ডিসেম্বরে, আত্মপ্রকাশ করেছি ফেব্রুয়ারির 28 তারিখে। মাস পেলাম বলেন তো? 1 বছরও এখনো শেষ হয় না আমরা আত্মপ্রকাশ করেছি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছি 2-3 মাস হয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে আসলে এটা প্র্যাকটিক্যালি আমাদের জন্য পসিবল ছিল না যে আমরা এককভাবে 300 আসনে নির্বাচন করব এবং আমাদের ম্যান্ডেট অনুযায়ী সেটা 100% শুধু আমাদের একক ম্যান্ডেট হবে এবং ঐক্যের কোনো ঐক্য বা জোটে যাব না। এখন দুইটার আমাদের রাজনৈতিক দলের যেই ইশতেহার, সেইটার পাশাপাশি অন্য দুইটা রাজনৈতিক দলের ইশতেহারও আমরা পাশাপাশি যদি রাখি, আমাদেরকে যেটা ভাবা হচ্ছে যে আমাদের ম্যান্ডেটটা আমরা যেহেতু অল্প আসনে নির্বাচন করছি, কতটা এক্সিকিউট করা যাবে। শুনেন, সরকার যেই হোক না কেন, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করে যাব এবং যাকেই সরকারে দেখি না কেন তার উপরে তো এই প্রেশারটা আমাদের থাকবেই যে আমরা জনগণের জন্য এটা আদায় করে দিব, এবং যেটা জনগণের জন্য ভালো সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলই নাকচ করার কোনো উপায় নেই। আপনি ভেবে দেখেন, ধরেন আমরা যেই কিছু কিছু জায়গায় একদম খুব একই রকম কথা, সর্বপ্রথম ইশতেহার তো আমরা দিয়েছি, তারপর দিয়েছে জামাতে ইসলাম এবং তারপর গতকালকে দিলেন জাতীয়তাবাদী দল। কিন্তু সবাই কিন্তু কিছু জায়গায় একমত, ন্যায় বিচার, জবাবদিহিতা, তারপর ধরেন কৃষির স্বয়ংসম্পূর্ণতা, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, এই যে পরিবেশ, তারপরে বিচার বিভাগের স্বতন্ত্রতা, কিছু কিছু জায়গায় সবাই কিন্তু একমত। সুতরাং আমাদের যে ইশতেহার, প্রত্যেকটা রাজনৈতিক দলের ইশতেহারগুলো কি মানুষের কাছে তাদের প্রতিজ্ঞা যে তারা ক্ষমতায় গেলে কি করবে। এখন ক্ষমতায় গেলে কি সরকারের বাইরে যারা থাকবে বা সরকারেও যারা থাকবে, যারা আমাদের মতো যারা 300 আসনেই প্রার্থী দেয় নাই, তাদের কথাগুলো কি হাওয়ায় মিলিয়ে যাবে? তাদেরও তো জনগণের ম্যান্ডেট আছে। তাদের যারা জিতে সংসদে যাবেন, জনগণের ম্যান্ডেট তো তাদেরও আছে, তারাও তো তাদের দাবিটা সংসদে উত্থাপন করতে পারবেন এবং সেই অনুযায়ী দাবিটা আদায় করতে পারবেন। এবং আমরা যেই পরিমাণ সংগ্রাম করে এই স্বল্প সময়ে টিকে আছি, অভ্যুত্থান করেছি যতটা সংগ্রাম করে, তার আগের আমাদের সংগ্রামের ইতিহাস এবং এখন পর্যন্ত যে সংগ্রামের ইতিহাস, আমার কোনোভাবেই এটা মনে হয় না বা কারোরই হয়তো এটা মনে হওয়ার সুযোগ নাই যে আমরা অল্প আসনে নির্বাচন করছি দেখে আমরা কোনো দাবি থেকে পিছিয়ে আসব। যেটা মানুষের স্বার্থে যেই দাবি, সেই দাবিতে আমরা একেবারেই অটল থাকবো এবং এটা আদায় করেই ছাড়বো। ইনকিলাব মঞ্চের বিষয়টা উঠে এসছে, একটু আমি এক লাইনে শেষ করব। সেটা হচ্ছে ওনাদের যে আন্দোলন, এটা হচ্ছে সুষ্ঠু বিচারের তদন্তের আন্দোলন। সুষ্ঠু বিচার হওয়ার জন্য একটা সুষ্ঠু তদন্তের আন্দোলন। সেই আন্দোলনটা শুরু হয়েছিল বৃহস্পতিবার। ইন্টারিম সরকারের উচিত ছিল খুবই ডেলিকেটলি এবং সেন্সিটিভলি, মোর স্মার্টলি ওনাদেরকে হ্যান্ডেল করা। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাদেরকে ডেকে নিয়ে কথা বলতে পারতেন এবং সুন্দর করে বুঝিয়ে আশ্বাস দিতে পারতেন যে এই সমস্যাটা সমাধান করার জন্য ওনারা এই প্ল্যান নিচ্ছেন, এবং পরবর্তীতে যেই দলই সরকার ক্ষমতায় আসুক না কেন তাদেরকে এই কমিটমেন্ট দিতে হবে যে হাদির বিচার তারা নিশ্চিত করবে, যেটা আমরা করেছি। ধরেন ওই যে বললাম না, আমরা হয়তো এনসিপি এককভাবে সরকার গঠন করবে না, তাই না? এনসিপি যেহেতু জামাতের শরিক দল, হ্যাঁ, কারণ জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেক্ষেত্রে হয়তো এনসিপি তাদের সাথে আছে। তাহলে সরকার কি করতে পারতেন? সরকার করতে পারতেন যেটা বৃহস্পতিবার ওরা যখন আন্দোলন শুরু করে, সরকার যেটা করতে পারতো সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে
প্রেশার ক্রিয়েট করতে পারতো যে তোমরা এটা বলো যে তোমরা নিরপেক্ষ তদন্ত করবা এবং এইভাবে তদন্ত, ওরা যেটা চাচ্ছে যে একেবারে 100% তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। কিন্তু কেন জানি বারবার সরকারের কর্মকাণ্ডগুলো আমার কাছে খুবই সন্দেহভাজন লাগছে। আমি অতি আশ্চর্যের সাথে আমি লক্ষ্য করছি যে হাদির পরিবারকে টাকা দেয়া, ফ্ল্যাট দেয়া, চাকরি দিয়ে এই যে জবান বন্ধ করার চেষ্টাটা, এটা খুবই সন্দেহজনক। তার উপরে গতকালকে যে ব্রুটাল অ্যাটাক হয়েছে, কেউ কেউ বলছে গুলি করেছে, কেউ কেউ বলছে গুলি করে নাই। ভাই, আপনি রাবার বুলেট মারেন চাই না মারেন, যেই বিশ্রীভাবে এই মানুষগুলোকে মারা হয়েছে, যেই ব্রুটাল অ্যাটাক করা হয়েছে, এটা আনবিয়ারেবল। আমি নিজে যখন শুনতে পেলাম যে ওখানে রাবার বুলেট ছোড়া হয়েছে, কেউ কেউ আহত হয়েছে, আমি নিজে আমার আসনে, আমি যে এখানে থাকি ওখানে নাসিরউদ্দিন পাটোয়ারির আসন, উনি ওনার ইশতেহার পাঠ করছিলেন। এমন সময় যখন খবরটা আসে, আমরা তাড়াতাড়ি প্রোগ্রামটা র্যাপ আপ করে আমরা ওদিকে যাই। পুলিশের সাথে আমাদেরও কিছু বাকবিতণ্ডা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই প্রোটেস্টে যতটুকু বল প্রয়োগ করার কথা না, তার চেয়ে বেশি যেইভাবে পুলিশ বল প্রয়োগ করেছে, তাতে মনে হয়েছে যে এই ছেলে মেয়েগুলোর উপর তাদের ব্যক্তিগত আক্রোশ আছে এবং তারা কার নির্দেশনায় এইভাবে, আপনি দেখেন একটা ছেলে একা দাঁড়িয়ে আছে, 20টার অধিক পুলিশ তাকে বেধড়ক মারছে এবং অলি গলিতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে গিয়ে ছেলেদেরকে মারছে, সাংবাদিকদের মারছে যে কেন তারা মোবাইলে ভিডিও ধারণ করেছে। করবে না? সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজই তো যে কোনো জায়গায় যা হয় তথ্যটা, সচিত্র প্রতিবেদনটা তুলে ধরা, তাই না? তাদেরকেও পিটিয়েছে। তো এই যে বিশৃঙ্খলা, এইটা ইন্টারিম সরকার আসলে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে এবং যা হয়েছে এইটা আসলে এইটার জন্য ইন্টারিমকে জবাবদিহি করতে হবে এবং আমাদের সবার স্পষ্ট দাবি, হাদি হত্যা সুষ্ঠু বিচার এবং তদন্ত হতেই হবে। জি, আচ্ছা, আসলে আর ইশতেহার নিয়ে এখন হ্যাঁ, আসি অবশ্যই আসলে আমি কথা। ওটাতে থাকতে চাচ্ছি। আমি এই হাদির ব্যাপারটা নিয়ে আমি আসলে প্রশ্ন করব, আপনি আগে। ঠিক আছে, আসলে মানে কষ্ট থেকে কথাগুলো বলে ফেলা, জি। কারণ যেই পরিস্থিতি নিজের চোখে দেখেছি এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এইটা অ্যাটলিস্ট আপনি যদি আর একদিনও সরকারে থাকেন, এইটুকু কমিটমেন্ট আপনি এই বাচ্চাগুলোকে দিয়ে যেতে পারতেন যে এইটুকু হইতে পারে। আচ্ছা, ইশতেহারের যে বিষয়গুলো যে বলছিলাম, যে দেখেন কিছু কমিটমেন্টের জায়গা কিন্তু সবারই সমান এবং সবাই, কিন্তু আমরা কি চাই? আমাদের ইশতেহারের মধ্যে যেটা হচ্ছে, আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমি সকল রাজনৈতিক দলকে বলবো যে ধরেন আমরা এই এত বছর আওয়ামী লীগ এসে বলেছে বিএনপি তাদেরকে অত্যাচার করেছে, বিএনপি এসে বলেছে আওয়ামী লীগ তাদেরকে অত্যাচার করেছে, ইন্টারিম গভর্নমেন্টে দেখেছি আসলে দীর্ঘ 17 বছর বিএনপি জামাত যেই নিপীড়নের শিকার হয়েছে। এইটার কারণ কি? রাজনৈতিক মতবিরোধ। ধরেন আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি অন্য মতবাদের লোক, শুধুমাত্র এই কারণে সাপ্তাহিক কোটায় মানুষকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হইতো। আপনি একটা ছেলে হেঁটে যাচ্ছে, খালি তার দাড়ি আছে, শুধুমাত্র তার দাড়ি আছে, তার পকেটে জোর করে মাদক প্রবেশ করে তাকে মাদকের মামলা ধরিয়ে দেওয়া হয়। মানুষের বাসায় ইসলামী বই আছে, সেই ইসলামী বইকে স্পেশাল একটা মামলা, আমরা নিজেরা সেই মামলাগুলো অ্যাটেন্ড করেছি, স্পেশাল একটা মামলা, সেই মামলাগুলোতে কাস্টডিতে কি দেখানো হয়? কাস্টডিতে দেখানো হয় ইসলামী বই, মানে জঙ্গি। বুঝেন? ধরেন আজকে ধর্মভিত্তিক রাজনীতিটাকে এত সামনের দিকে আপনি কেন দেখতে পাচ্ছেন? এটার একটা কারণ আছে। তো এটাকে তো আওয়ামী লীগ সরকার ধর্মকে এত বেশি দাবিয়ে রাখতে চেয়েছে, যখন আপনি কোনো কিছুতে বেশি চাপ দিবেন তখন সেটা স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। এবং আজকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এটা সত্যি, কিন্তু ধর্মান্ধ না, কিন্তু এটা বিশ্বাস করেন। এই যে ধরেন স্বাভাবিকভাবে সাংস্কৃতিক গোষ্ঠী বলেন, অন্যান্য কার্যক্রমে যে বাধাগুলো, ইভেন সংবাদ মাধ্যমে যে বাধাগুলো আসছে এই ধর্মপন্থীদের কোনো জায়গা থেকে, যেটা আমরা প্রতিহত করার চেষ্টা করেও বারবার আসলে বাধা সম্মুখীন হচ্ছে, এটার কারণ কিন্তু আপনি ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দেখার কারণে। ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্রের আইনে চলবে। যেই রাষ্ট্রে যত ধর্মের মানুষ আছে সবাই সমতার সাথে চলবে, এইটা আমাদের ইশতেহারে আছে স্পষ্ট। সুতরাং আপনি কোনো ধর্মের মানে ধরেন আমি 2টা রাজনৈতিক দলের মুখেই শুনছি যে কেউ ইমানি দায়িত্ব বলছে, ওইটাকে আবার অন্য দল শুনে জান্নাতের টিকিট বলছে। আমি যেটা নিজ কানে শুনেছি, ওনারা বলছে যে ন্যায্য মানে সৎ এবং যোগ্য লোককে ভোট দেয় ইমানি দায়িত্ব। আর আরেকটা দল নিজের মুখে আমি বলছি এবং আমি নিজ কানে তো শুনেছি, আপনারাও শুনেছেন, যে মদিনা সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং রাষ্ট্র যখন সরকার গঠন হবে তখন ইসলামী
আদর্শে দেশ পরিচালনা হবে। তাহলে ধর্মের কার্ড খেলছে না কারা বলেন তো? আবার নারী ইস্যুটা দেখেন, হ্যাঁ, আচ্ছা, নারী ইস্যুতে যেহেতু আপনি বলতে চাচ্ছেন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নারী ইস্যু নিয়ে কিন্তু জামাত যেটা বলেছে যে নারীদের 5 ঘন্টা কর্মঘণ্টা করার কথা, এই বিষয়টা নিয়ে একটু বলবেন, এটা আপনি কতটা একমত? আচ্ছা, এইটা আমি মনে করি যে উনারা বলেছেন যে নারীদের মাতৃকালীন সময়ে, হ্যাঁ, ল্যাকটেটিং মাদারদের জন্য উনারা যদি কাজ করতে চান উনাদের সম্মতির ভিত্তিতে, মানে ধরেন আমি যদি ফুল টাইম কাজ করতে চাই ফুল টাইম কাজ করতে পারবো, আর যদি আমি চাই যে আমি 8 ঘন্টা না 5 ঘন্টা কাজ করব, তাহলে আমার বাকি 3 ঘন্টার যেই ভর্তুকি সেটা সরকার দিবে। এখন আমার কাছে এই জিনিসটা প্র্যাকটিক্যাল মনে হয় না, টু বি অনেস্ট। হ্যাঁ, ওনারা এটা আশ্বাস দিয়েছেন, কিন্তু এটা অ্যাচিভেবল কতটুকু এটা আমি জানি না। এটা প্রয়োজন ল্যাকটেটিং মাদারদের এবং সন্তানদের জন্য, ছোট শিশুদের জন্য এটা আসলে প্রয়োজন, কিন্তু এটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের যে পরিস্থিতি এটা কি অ্যাচিভেবল কিনা আমি জানি না। ধরেন আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি তো একটা কর্মজীবী মানুষ এবং আমার একটাই সন্তান, আমি আরেকটা সন্তান যে ধারণ করব সেইটার জন্য যেই আমার কাজের জায়গা থেকে যেই ছাড় বা যেই ছুটি আমার পেতে হবে, সেই ছুটি নিয়ে তারপরে আমি যে ফিরে গেলে আবার আমার একই অবস্থান আমি পাবো, সেটার নিশ্চয়তা নাই। এটা বাস্তবতা বলছি। বাস্তবতা, হ্যাঁ। আজিজ ভাই, আমি হুমায়রার কথা ধরেই বলতে চাই, আপনি তার সাথে কতটা একমত? আসলে এই বাস্তবতায় নারী যদি 5 ঘন্টা আসলে কাজ করে, কারণ যখন আমি একটা প্রতিষ্ঠানে 5 ঘন্টা কাজ করব, আমার পুরুষ সহকর্মীটি 8 ঘন্টা কাজ করবে, তারা কি মেনে নেবে? কিংবা আমি যে অফিসে কাজ করব, আমার অফিসের কর্তৃপক্ষ কি মেনে নেবে? এখানে কি একটা কনফ্লিক্ট হয়ে যাবে না? এখানে ধরেন সরকারি চাকরি চাইতে প্রাইভেট চাকরিতে কমপক্ষে 3-4 গুণ বেশি কাজ করে। গার্মেন্টস পুরোটাই ধরেন নারীরা কাজ করে। এখন ধরেন আপনাকে 5 ঘন্টা কাজ করিয়ে আপনাকে নানান রকম উৎপীড়ন সহ্য করে আপনাকে বেতন দিতে হবে, অথবা 5 ঘন্টাই কাজ করলেন, বাকি সময় পাওয়া গেল না, কাজে পাওয়া গেল না, আপনাকে ধরেন ভর্তুকি দেওয়া হলো। এখন শুধু সরকারি ক্ষেত্রেই হয়তো দিবে না, সরকারি হোক বেসরকারি হোক, আমার বক্তব্য হচ্ছে যদি উৎপাদনের সাথে, অর্থাৎ সে প্র্যাকটিস করে, আপনি চাকরি করেন এখানে, আপনি যদি 5 ঘন্টা শ্রম দেন, মালিক তো আপনাকে রাখবে না। কারণ সেম বেতনে তো একটা পুরুষ ছেলেকে 8 ঘন্টা কাজ করাতে পারবে, আপনাকে নিবে কেন? নিবে না। চাকরির অনিশ্চয়তা হবে। যেমন সেখানে ধরেন জামাত ইসলাম বলেছে, আগের দিকে বলেছে 5 ঘন্টা, বক্তৃতার জন্য বলেছে হয়তো নারীদেরকে সন্তুষ্ট করার জন্য, পরে কারেকশন করছে যে না, তাদেরকে যদি মাতৃকালীন ছুটি দেওয়া হয়, দিস অ্যান্ড দ্যাট ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার অন্যদিকে আপনি দেখেন আল জাজিরার সাক্ষাৎকারে জামাতের আমির বলেছেন যে জৈবিক কারণে, আমি বাংলায় বলতেছি, ইংরেজিতে বলতেছি, বাংলা বাদ দিয়ে, জৈবিক কারণে যেমন জামাতের প্রধান হতে পারবে না, তেমনি ঘরের বাইরে যারা কাজ করে তারাও কিন্তু নানান রকম ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আপনি তো কাজ করেন, ও তো কাজ করে, আমার মেয়ের ক্লাসমেট, বুঝছেন না? এবং জামাতের প্রধান যিনি আমির, তার স্ত্রীও তো একজন ডাক্তার এবং 2 কন্যা আছেন, তারাও ডাক্তার, তারাও তো বাইরে কাজ করে না, তারা তো 5 ঘন্টা, উনি জামাতের আমির, সরকারের অংশ যাবে। এটা আমি একটু ইন্টারাপ্টই করলাম। ধরেন এটা সব নারীদের জন্য বলা হয় না, এটা ল্যাকটেটিং মাদারদের জন্য বলা হয়েছে, যে যারা হচ্ছে বাচ্চাকে ওই 2 বছর পর্যন্ত তো বাচ্চাকে ওই ল্যাকটেটিং মাদারদের ফিড করতে হয়, ওই সময়টার জন্য। ধরেন এইটা প্রয়োজন, এটা বাস্তবিক দিকে সন্তানের জন্য প্রয়োজন, কিন্তু এটা বাস্তবতা না, এটা আমি স্পষ্ট করতে চাই। এটা বাস্তবতা না, এটা প্র্যাকটিক্যালি কোনো এমপ্লয়ার অ্যালাউ করবে না। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। তারেক রহমান যেটা বলছে যে 5 ঘন্টা ছুটির ব্যাপারে বলছে যে না, কাজ সমানই করবে, তবে মেয়েদের বাচ্চাদের জন্য ডরমিটরি থাকতে হবে, তাদের ওই যে ডে কেয়ার সেন্টার থাকতে হবে, সাফিসিয়েন্ট সুযোগ সুবিধা থাকতে হবে, যাতে তার ছেলে তার স্নেহ থেকে বঞ্চিত না হয়, ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত না হয়, তার সমস্যা না হয়। আবার যেখানে কাজ করবে, যে কাজের যে অথরিটি, সেও যাতে ছাপান না করে। এই জিনিসগুলো আবার আমাদের ইশতেহারে আছে। হ্যাঁ, এইভাবে চিন্তা করা স্পষ্টভাবে আমাদের ইশতেহারে আছে। আমি এই জন্যই বলছি যে এখানে ধরেন আমার সবচেয়ে বক্তব্য হচ্ছে যে যেভাবে ইশতেহারগুলি আসছে, যার যার রাজনীতির সাথে কিন্তু কিছুটা পুরাটা মিল নাই আমার কাছে মনে হয়। ধরেন জামাত ইসলাম যেভাবে তাদের বক্তব্য রাজনৈতিক ইস্যুগুলোতে বলেছে, তার সাথে কিন্তু ইশতেহারের অনেক জায়গায় আমার কাছে
সংঘাত মনে হয়েছে, মিল মনে হয়নি। যেমন তিনি সাক্ষাৎকারে বলেছেন, বক্তৃতায় বলেছেন যে কথাগুলি, সেগুলো যেমন শরিয়া আইন। শরিয়া আইন, আমি তো এখানে মানুষ তো এটা ক্লিয়ার হতে চায়। শরিয়া আইন বলছে যে এখন নর্মাল আইনেই চলবে, দেশের প্রচলিত আইনে চলবে, আস্তে আস্তে ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে। তো শরিয়া আইন তো ভয়ঙ্কর, শরিয়া আইন তো পরিষ্কার করতে হবে ধাপে আছে, হ্যাঁ ইশতেহার আছে না, বক্তৃতায় ওনাদের বলছে, একটা আচ্ছা, না, থটের আমাদের- ওনাদের- বক্তৃতায় বলছে শরিয়া আইন, কিন্তু ইশতেহারে কিছু না, নাই। কারণ আমি শরিয়া আইনে প্রশ্নটা করে কিচ্ছু নিলাম, নাই। কারণ আমাদের সাথে যখন কথা হয়েছে ঐক্যমতে, তখন কিন্তু স্পেসিফিক্যালি আলোচনা হয়েছে যে একটা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট করবে। কোথাও মানে স্পেসিফিক্যালি এই প্রশ্নের উত্তর আমরা চেয়েছি এবং জানতে পেরেছি যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে না। তবে আমি একটু জাস্ট সরি টু ইন্টারাপ্ট, একটা জিনিস যেটা সব রাজনৈতিক দলের কাছে যেটা চেয়েছিলাম, যে রাজনৈতিক মতবাদের ভিন্নতার কারণে কোনো কেউ ভিন্ন রাজনৈতিক মতবাদের ব্যক্তিদের এই যে সাপ্তাহিক কোটায় মিথ্যা মামলায় জড়ানো, এগুলো করবে না। এটাই নির্বাচনের আগেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে কমিট করতে হবে। জনগণকে অনুরোধ করব যে এই কমিটমেন্ট না নিয়ে কোনো রাজনৈতিক দলকে করবেন না, ভোট দিবেন না, কোনো রাজনৈতিক দলকে ভোট দিবেন না। কারণ প্রত্যেকটা সরকার এসে সে বলে, ধরেন আমি ওর দ্বারা নির্যাতিত হয়েছি, আমাকে ভোট দেন। তারপর আরেকজন এসে বলবে আমি তার দ্বারা নির্যাতিত হয়েছি, আমাকে ভোট দেন। এই নোংরা কালচার বন্ধ হইতে হবে। রাষ্ট্রটাকে সবাই মিলেমিশে গঠন করবে, সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলে। একটা দল সরকার চালাবে বলে আরেকটা দলকে এইভাবে নিপীড়ন করবে, এইটা এই রাষ্ট্রে আর হইতে পারে না। আচ্ছা, যেমন ধরেন আমি বলি, আইনে আছে, আমার চাইতে হুমায়ুনুর ভালো জানে, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, তারা নির্বাচন করতে পারবে না, কিন্তু এখন তো ছাড় দিয়ে দিছে। আবার সবচেয়ে আশ্চর্য বিষয়, ইলেকশন কমিশনে আমি নিজে শুনেছি যে ছেড়ে দিলাম, পর টাকাটা দিয়ে দিন। এটা কোনো মনে কথা কষ্ট হলো? নিয়ে এটা কোনো কথা হলো? বলেন। তা অনেক মনে আইনের কষ্ট প্রয়োগটা নিয়ে। কোথায়? আমরা তো এটার তো সংবিধান যতক্ষণ সংস্কার না করবেন, সংবিধানের যে অত্যিছে, এটা তো সাংবিধানিক সরকার। আপনি আরপিও করছেন, এটা তো ইন্টারফেয়ার করে না কেউ। আপনার সরকারের সাথে আলোচনা করে আরপিও করেছেন, আরপিও আপনি মানবেন না? এখন ইলেকশনের প্রসেসে গিয়া আপনি ঋণ খেলাপি ছেড়ে দিবেন, দ্বৈত নাগরিক ছেড়ে দিবেন, তাহলে আইনটা হলো কেমনে? এই জন্যে বলছি যে আপনি যেটা বলছেন যে ইলেকশনের যে ম্যানিফেস্টো এখন যে দেওয়া হচ্ছে, এইটা তো বিসমিল্লাহ গলদ হলো। ঋণ খেলাপি ছাড় পেয়ে গেছে, দ্বৈত নাগরিক ছাড় পেয়ে, তারা তো আপনার নেতা হবে, মন্ত্রী হবে, তারা তো এমপি হচ্ছে, নির্বাচনে তারা দাঁড়াচ্ছে, দাঁড়াইছে, অলরেডি ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। দাঁড়িয়েছে, হ্যাঁ। বললাম না, ইলেকশন কমিশন সে আরপিও করছে, তারপরে বলে ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। বলেন এটা কোনো কথা হলো, অ্যাপ্রোচ হলো? আবার দু একজন আটকাও পড়ছে, হ্যাঁ, এটারও কোনো ব্যাখ্যা নেই। এই জন্য আমি বলছি যে আইনটা সবার জন্য সমান হতে হবে, সমান। যেমন হাদি হত্যার কথা বললেন না, হাদি যে মূল হত্যাকারী, সে তো অস্ত্র আইনে জেলখানায় ছিল, সে জামিন পেল কি করে? অস্ত্র আইনে তো জামিন পাওয়ার কথা না। কে জামিন করেছে বলেন তো? মানে সরি, আমি না, বলেন না, আরে ওটা জানি না। জামিন করেছেন একটা বিশেষ রাজনৈতিক দলের ল সেক্রেটারি। হ্যাঁ, ধরেন উনি অস্ত্র আইনে, এটা একজন আইনজীবী যে কাউকে জামিন করাতে পারেন, কিন্তু অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত বা অস্ত্র আইনে অভিযুক্ত একজন আসামিকে, যার আওয়ামী লীগের দলীয় পদ আছে, তার মামলাটা একটা বড় দলের ল সেক্রেটারি, উনি কিসের ভিত্তিতে, মানে ধরেন এই অভ্যুত্থানে যে এতগুলো ছাত্র মারা গিয়েছে, সেটা তো উনারাও তো দাবি করেন যে উনাদের দলের অনেক বেশি মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। তাহলে উনি কি করে পারলেন যে এই অস্ত্র মামলায় যেই ছেলেকে ধরা হয়েছে তার পক্ষে দাঁড়াইতে? কিভাবে পারলেন আমি জানি না। আমি এই আইন পেশায়, আমিও তো আইন পেশায় ছোটোখাটো একজন আইনজীবী হইল, আমার দ্বারা সম্ভব না এই কাজটা করা, আমার দ্বারা সম্ভব না। ওনারা পেরেছেন তাই করেছেন। আচ্ছা, যাই হোক, বিষয়টা হলো যে ধরেন এই এথিক্স কেউ মানে না। আইনে কাভার করুন না হোক, যেমন আবরার হত্যার প্লিট করেছে আপনার ব্যারিস্টার শিশির মনির। আবরার হত্যা তাহলে কে মরছে? এখন তো মনে হচ্ছে যে যারা আবরারকে এই যে পিটিয়ে সারা রাত ভরে নির্যাতন করে হত্যা করলো, ওখানে গুপ্ত শিবির ছিল, নিশ্চয়ই ছিল। ঢাকা ইউনিভার্সিটি যদি থাকে ওখানেও ছিল। আবরার তো ব্র্যাকেটেড হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে না, আদালত কি করে দিল? অ্যাডভোকেট তো যে কোনো আসামি গেলে তার শরণাপন্ন হলে
সে তার ফি পায়, সে প্লিট করে। কিন্তু আদালত তো আইনটা দেখবে, সে অস্ত্র আইনে জামিনটা পেল কি করে, এক। দুই হলো সেই ছেলে আপনার এর আগে হাদি দেখেন সব টার্গেট ছিল, কারণ সে রিক্সায় চড়ে পায়ে হেঁটে পয়সা খরচ না করে একটা নূতন ইলেকশনের একটা নূতন সিস্টেম চালু করতে চাইছিল। সে খুব আন্তরিক, খুব সিম্পল। তার সাথে সেই লোক ক্যাম্পিং করছে। তার আগে বলছে গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছে যে 50টা প্রার্থী আছে যাদেরকে টার্গেট কিলিং হতে পারে। তা আপনার সরকার তাকে প্রোটেকশন দিবে না? হাদিকে প্রোটেকশন দিবে? তার সাথে ইলেকশন করছে, তো ক্যাম্পিং করছে, ফট করে মারিয়ে দিয়ে চলে গেছে। চলে যে গেল, আমরা শুনলাম যত জনশ্রুতি আছে, সে অনেক দিন বাংলাদেশের ভিতরেই ছিল, তারপরে ভারত চলে গেছে। ভারত থেকে বলা হয়েছে না সে দুবাই চলে গেছে, এরকম একটা আবার শোনা যায় ভারত থেকে দুবাই গেছে। তা আমার বক্তব্য হচ্ছে তাকে গ্রেপ্তার করতে পারলেন না মূল আসামি, তারপরে আপনারা ঠিকই এনসিপি ওই ইনকলাব মঞ্চের অর্থাৎ হাদির মানে শুভাকাঙ্ক্ষীদের সন্তুষ্ট করার জন্য তার অ্যাবসেন্সে একটা চার্জশিট দিয়ে দিলেন। চার্জশিটে আবার হাদির পক্ষ থেকে না রিভিউ দেওয়া হলো। হ্যাঁ, তো এই জন্যে বলছি যে সমস্যা তো টিকে রাখা হলো, অর্থাৎ অদক্ষতা অথবা তদন্তের অভাবে এই হাদির হত্যাটা একটা সারা বাংলাদেশ নাড়িয়ে ফেলেছিল। তো আপনি দেখেন তার আপনার জানা যায় কী পরিমাণ লোক, কত টাসি হত্যা ছিল, এইটা কেউ আকাঙ্ক্ষা করে নেই। তো এটার বিচারটা করতে পারছে। এখন লাস্ট তাদের দাবি ছিল জাতিসংঘের অধীনে আপনার তদন্ত হোক। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস পারতেন। তাদেরকে যখন এই দাবিটা করলো, ঠিক আছে, জাতিসংঘের সাথে কথা বলে একটা অর্ডার নিয়ে আসতো যে হ্যাঁ আমরা তদন্ত করতে রাজি আছি। বাংলাদেশ যদি চায়, সরকার যদি চায়, জাতিসংঘ তো থাকবে, জাতিসংঘের সাথে তো আমাদের এগ্রিমেন্ট আছে, জাতিসংঘ করতো। তাহলে তো ওই নিষিদ্ধ জায়গায় যেখানে ডিএমপি নিষিদ্ধ করছে সেখানে তারা মিছিল করতে আসতো না। এটা অনেকটা মবের মতো মনে হয়েছে আমার কাছে, যে সব ওখানে নিষিদ্ধ, তারপরেও জোর করে আসার শুরু করছে। এখন পুলিশই বা কী করবে? পুলিশ তো ডিএমপি আজিজ ভাই, এখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে, ছোট্ট করে যদি উত্তর দিতেন। আপনি বলছিলেন যে হাদিকে আসলে হত্যা করেছে যে সে আওয়ামী লীগের একজন লোক হত্যা করেছে এবং সে ইন্ডিয়াতে গেছে, এরপরে পালিয়ে সে দুবাইতে গেছে। আচ্ছা, আমার একটু ছোট্ট করে প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে হাদিকে কেন মারবে? তাদের প্রথম টার্গেট কেন সার্জিস কিংবা হাসনাত কিংবা মাহফুজ, এরা কেন আসলে এদেরকে টার্গেট না করে হাদিকে কেন টার্গেট করবে? ব্যাপারটি যদি লিস্টে অনেকজন ছিল না, হিট লিস্টে আমি বললাম তো রাশেদ গণপরিষদের সাধারণ সম্পাদক, সে বলছে 50 জন টার্গেটে ছিল। হাদিকে হত্যা করা সহজ ছিল, কারণ সেটা সব টার্গেট আমি বললাম না। আর অন্যরা আসলে এই হিট লিস্টের ব্যাপারটা জানার পরে কিছুটা দলীয় প্রোটেকশন নিয়েছে, যেটা হাদি অনেক বেশি সহজ সরল মনের ছিল এবং সে অত্যন্ত দুঃসাহসী ছিল। সে বলতোই যে আমি যদি গুলি খেয়ে মরে যাই, একটাই দাবি, আমার হত্যাকারীদের বিচার নিশ্চিত করে। ও ফিয়ারলেস ছিল, ও ফিয়ার্স ছিল, এই জন্য ও ভয় করে নাই। ও জীবনের মায়া ত্যাগ করে ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করছে। ও এই যে আগ্রাসন বিরোধী ওর যে যুদ্ধটা, এটা ও এত বেশি বলিষ্ঠ কণ্ঠে বলতেছিল যে সেটা সাধারণের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। যেইটা অন্যরা ধরেন, আপনি যাদের নাম বললেন, হাসনাত, সার্জিস, মাহফুজ, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ইনারাও কিন্তু হিট লিস্টে আছেন এবং ওনারা মোরলেস, এটা সত্যি যে প্রোটেকশন কিছুটা নিয়েছে, এখনো অনিরাপদ। এবং আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আবার, আমাদের কিন্তু ঐক্যের এইটাই একটা রিজন যে আমরা হাদি ভাইয়ের হত্যার কারণেই কিন্তু এই ঐক্যে যেতে বাধ্য হয়েছে। হুমায়রা নূর, আমি আপনাকে ইশতেহার নিয়ে শেষ প্রশ্নটা করি। আসলে ইশতেহারের জামাত, আর আপনারা যেহেতু জামাতের এনসিপি একটা শরিক দল, আমি সেই জন্য প্রশ্নটা আপনাকে করছি। ইশতেহারের জামাত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে, তো সেই ইতিহাসে মুক্তিযুদ্ধে আসলে জামাতকে গণহত্যার সহযোগী হিসেবে বা মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য নাকি নতুন বন্দোবস্তে বীরের ভূমিকায় আসলে দেখানো হবে। আচ্ছা, শরিয়া বাদ দিয়ে কেমন করে কোনো দিন কায়েমের প্রতিশ্রুতি আসলে দিচ্ছে জামাত ইসলাম? আমাকে যদি একটু হেল্প করতেন, ধরেন ওনাদের ইশতেহারের ঠিক কোন জায়গাটা এটা আছে বললে আমি একটু, কোন বিষয়টি, মানে এই পয়েন্টটা কোথায়, ইতিহাসের যে ইস্যুটা বললেন, এই কথাটা বলেছে, এটা আমি শুনেছি, বাট কোন জায়গায় আমি জিনিসটা পড়লে আমি আপনাকে ভালো এক্সপ্লেনেশন দিতে পারতাম। তারপরও আমি বলছি এক সেকেন্ড, আমি নিজেই দেখে বের করছি। আচ্ছা,
ধরেন ওনাদের তো আসলে 26টি বিষয়, অনেকগুলো বিষয়, তার মধ্যেই একটা উনি এটা হ্যাঁ বলেছেন। 26টা বিষয়টাকে বোধহয় প্রায়োরিটাইজ করেছে, ইশতেহারে বোধহয় 41টা দফা না। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে ধরেন বাংলাদেশের যেই জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত উনাদের সাথে যেই ইতিহাসের যেই অবস্থান উনাদের, সেই জায়গাটা থেকে উনাদের সাথে বাংলাদেশের মানুষের যে দূরত্বটা, সেই জায়গায় উনাদের যে এক্সপ্লেনেশনটা আমরা জানতে চেয়েছিলাম, উনারা বলেছেন যে 71-এ উনাদের অবস্থান নিয়ে উনারা ক্ষমাপ্রার্থী এবং ওই অবস্থানে উনারা নাই এবং উনারা এখন বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান। ওই জায়গাটা থেকে আমরা ওনাদেরকে বিশ্বাসের জায়গা থেকে বেনিফিট অফ ডাউট দিয়েছি, স্পষ্ট করে বলতে চাই। এমন না যে অন্ধভাবে বিশ্বাস করেছি, এখনো আমরা বেনিফিট অফ ডাউট দিয়েছি যে ওনারা এখন বাংলাদেশপন্থী রাজনীতি করবেন, যেহেতু ওনারা অভ্যুত্থানে ওনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং এখন পর্যন্ত ওনারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতিটা ন্যায্যতার ভিত্তিতে করতে চান। এখন ইতিহাস তুলে ধরার বিষয়, যেমন কিছুদিন আগে যেটা দেখতে পারলাম যে কর্নেল অলি আহমেদকে যেটা বলছেন যে উনি হ্যাঁ উনি বলেছেন উই রিভোল্ট, এবং এর পরবর্তীতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যেই কথাটা উনি বলেছেন এইটা নিয়ে পরবর্তীতে দেখলাম একটা অকারণে জলঘোলা, এবং আমার কাছে মনে হচ্ছে ওনাকে অকারণে অ্যাটেনশন দেওয়া হচ্ছে। মানে আপনি অকারণে কি অ্যাটেনশন দেওয়া হচ্ছে নাকি উনি অ্যাটেনশনটা নিচ্ছেন? আপনি মজার কথা শুনেন, অকারণে অ্যাটেনশনটা উনি পেয়েছেন এবং এইটা যারা করেছে তারা বোকামি করেছে। কারণ উনি কোথাও বলে নাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। উনি বলেছেন যে কর্নেল অলি আহমেদ বলেছে উই রিভোল্ট, মানে আমরা এখন বিপ্লব ঘোষণা করলাম, মানে আমরা এখন রিভোল্ট করলাম। বাংলাটাও আমি ভালো জানি না রিভোল্টের, আমরা রিভোল্ট করলাম, তার মানে তো এটা না যে আমি স্বাধীনতা ঘোষণা দিলাম বা আমরা এটা এখন বিপ্লব ঘোষণা করলাম। কর্নেল অলি আহমেদের নিজের মুখে বলা, এবং আজকেও শুনেছি উনি বিবৃতি দিয়েছেন যে উনার রেজিমেন্ট থেকে ফার্স্ট উনি এই কথাটা বলে উই রিভোল্ট বলে স্টার্ট করেছেন, এবং সেইটার স্বীকৃতি অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সিগনেচার করা একটা বিবৃতিও আছে। এবং উনি নিজে বলেছেন আমি কোথাও বলি নাই যে আমি ঘোষক, এবং শফিকুর রহমানের বক্তব্যটাও শুনেছি, সেখানে উনি বলে নাই যে জিয়াউর রহমান সাহেব না অলি আহমেদ ঘোষক। উনি বলেছেন কর্নেল অলি আহমেদ, যে ওনার নেতৃত্বে যে ফার্স্ট রেজিমেন্টটা ছিল বেঙ্গল রেজিমেন্ট, সেইখান থেকে ওই চিটং থেকে উনি প্রথম বলেছেন উই রিভোল্ট, এবং পরবর্তীতে অন্য রেজিমেন্টগুলো। এখন এই যে ইচ্ছাকৃতভাবে জিনিসগুলোকে মোল্ড করা অ্যান্ড মেন্ড করা, এতে করে যে আমাদের যেটা ভালো হয়েছে কি জানেন, মানে এটা আমি তো মনে করবো দুঃখজনক। কেন ধরেন এই কথাগুলো যখন হয় তখন মানুষ এটা নিয়ে ঘাটা শুরু করে, যেমন আমি জানতামই না, আমি ঘাটা শুরু করলাম, ঘেটে আমি জামাতার আমির কি বলছে এটা জানলাম, ইতিহাসে কি আছে এটা জানলাম, বিএনপি থেকে কি বলতে চেষ্টা করতেছে এটা জানলাম, তাতে কি হলো? এখন তো আমি বুঝলাম যে এই কথাটা জামাতার আমির এভাবে বলেন নাই যে উনি স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক তৈরি করেছেন। উনি কর্নেল অলি আহমেদের অবস্থানটুকু স্পষ্ট করেছেন। উনি কোনোভাবেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থানকে বিতর্কিত করার দুঃসাহস বিন্দুমাত্র করার চেষ্টা করেন নাই। কিন্তু এইটা নিয়ে বিএনপি যেটা করলো, এটাতে বরং শফিকুর রহমান সাহেবের বেশি মার্কেটিং হয়ে গেল। এটা আমি একদম স্পষ্ট করে বলছি, এটা বোকামি হয়েছে। আচ্ছা, এখন আমার বক্তব্য যেটা, উনাদের যে ইশতেহারে যেই কথাটা বলা আছে যে সঠিক ইতিহাস উনারা তুলে ধরবেন, এইটা তো রাজনৈতিক দলের ইশতেহার হইতে পারে না, এবং এটা ওনাদের প্রয়োজনই নাই। ওনাদের কাছ থেকে আমরা এই ইতিহাস জানতে চাই না। ইতিহাস তো রাজনৈতিক দল লিখবে না, এইটাই তো সবচেয়ে বড় ভুল। রাজনৈতিক দল কি ইতিহাস লিখবে? প্রতিটা সরকার এসে বইয়ের পাতা পরিবর্তন করে ফেলে। এই বইয়ের পাতা পরিবর্তনের রাজনীতি বন্ধ করে দিতে হবে। বইয়ের পাতা কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সরকারের হাতে পরিবর্তন হবে না। রাজনৈতিক সরকার কোনো বইয়ের পাতা পরিবর্তন করে ইতিহাস পরিবর্তন করবে না। ইতিহাস, যারা ইতিহাসের অংশ, তাদের নিজের অভিজ্ঞতা থেকে ইতিহাস মানুষের সামনে উঠে আসবে। এখন হচ্ছে ডিজিটাল যুগ, যেই ইতিহাস তার মুখ থেকে সেই ইতিহাস, সঠিক ইতিহাসটাই মানুষ জানবে। এটা কারো বয়ান দিয়ে ইতিহাস বলার কিছু নাই। এটা হচ্ছে ওনাদের বিষয়ে আমার স্পষ্ট অবস্থান। ওনাদের এটা ইশতেহারে বলার কিছু নেই। ওনার কাছে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমি ইতিহাস জানতে চাই না। আমি ইতিহাসের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছ থেকেই আমি ইতিহাস জানতে চাই। আচ্ছা, এখন কিছু কিছু জায়গায় বিএনপির ইশতেহার নিয়ে আমি প্রচণ্ড মর্মাহত, আশাহত, এবং আসলে আমার কাছে প্রতারিত মনে হচ্ছে। কেন? কারণ এই যে ঐক্যমত্য কমিশনে আমরা তো সবাই একসাথে বসেছিলাম, জুলাই সনদে ওনারা স্বাক্ষর করেছেন, বরং আমরা স্বাক্ষর করতে পারি নাই কারণ বাস্তবায়নের রূপরেখাটা ছিল না।
কিন্তু পরবর্তীতে জুলাই আমাদের আন্দোলনের মুখে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ হয়েছে, যেটার ভিত্তিতে গণভোট হচ্ছে। দেখেন, এই জুলাই সনদের বাস্তবায়ন সংস্কার আমরা সবাই চাই। আমরা সবার আগে কি চেয়েছিলাম? স্বৈরশাসকের পতন, তাই না? এখন প্রত্যেকটা রাজনৈতিক সরকার কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছে? এই যে ৭২-এর সংবিধান, এই সংবিধানটাকে তারা বারবার নিজের মতো করে পরিবর্তন করে নিজের মতো করে সংবিধানটাকে কাটাছেঁড়া করে। কেন করে? কারণ ওতে করে তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করার সুযোগ থাকে। বিভিন্ন সরকারি এবং প্রশাসনিক প্রতিষ্ঠানের উপর নিয়োগ থেকে শুরু করে পরিচালনার যে কন্ট্রোল তারা নিজের হাতে ধরে রাখে, অথচ নির্বাহী কিন্তু বিভাগ কিন্তু স্বতন্ত্রভাবে চলা কথা, সেইটা তারা নিজের হাত থেকে ছাড়তে চায় না। এই জায়গাগুলোতে বিএনপি দ্বিমত করেছে। আচ্ছা, তারপরেও শুধুমাত্র ধরি সংবিধানের কথাটাই আমরা ধরি, সংবিধান পরিবর্তন পরিমার্জনের জন্য আমরা চেয়েছিলাম এইটা শুধুমাত্র এককভাবে নিম্নকক্ষের হাতে থাকবে না। উচ্চকক্ষের প্রস্তাবনা তো উনাদের ইশতেহারে, উনাদের পলিসিতে আগেই ছিল 31 দফায়। তো উচ্চকক্ষ কিন্তু উনাদের প্রস্তাবিতই। এখন উচ্চকক্ষতে আমরা চেয়েছি যে নিম্নকক্ষে যখন এটা পাশ হবে তখন এটা উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সংবিধান পরিবর্তনের বিষয়টা নিশ্চিত হবে। তার আগে সংবিধান পরিবর্তনের ক্ষমতা এককভাবে সরকারের হাতে থাকবে না, পার্লামেন্টের হাতে এককভাবে নিম্নকক্ষের হাতে থাকবে না। আপনি দেখেন, উনারা ওখানে আমরা চেয়েছি পিআর, এবং জুলাই সনদে লেখা আছে পিআর, গণভোটের প্রশ্নও আছে পিআর। উনারা কিভাবে দ্বিচারিতা করছেন আপনি দেখেন, কিভাবে স্পষ্টভাবে এই জুলাই সনদ এবং গণভোটের বিপক্ষে দাঁড়াচ্ছেন। তার প্রমাণ হচ্ছে উনারা বলেছেন যে উনারা আসন ভিত্তিকভাবে উচ্চকক্ষ ডিজাইন করবেন। তাহলে তো উচ্চকক্ষের দরকারই নাই। নিম্নকক্ষের রিফ্লেকশন যদি উচ্চকক্ষ হয় তাহলে উচ্চকক্ষের তো প্রয়োজনই নাই। ওই 50টা নারী আসনের যেই বেচা কেনা হয় সে একইভাবে উচ্চকক্ষেরও বেচা কেনা হবে। আমার সাথে একটা প্রোগ্রামে জনাব এম এ আজিজ বলেছিলেন যে বিএনপি তাদের যেই 300 আসনে প্রার্থী দিয়েছে তাদের সাথে আর্থিক লেনদেনের একটা সংশ্লিষ্টতা আছে, এবং এই কারণে যোগ্য প্রার্থীরা বাদ গিয়ে ঋণ খেলাপি এবং যারা দ্বৈত নাগরিক তারা মনোনয়ন পেয়েছে, এবং এইটা নির্বাচন কমিশনও তাদেরকে বৈধতা দিয়েছে, যেটা একটু আগে উনি বলেছেন। এবং এইটা বাস্তবতা। আপনি যদি নিম্নকক্ষ আর উচ্চকক্ষের রিফ্লেকশন সেম হয়, উচ্চকক্ষে কেন পিআর চেয়েছি? উচ্চকক্ষে পিআর চেয়েছি কারণ সারা বাংলাদেশের মানুষ যেই রেশিওতে ভোট দিবে সেই রেশিওতে যদি রিপ্রেজেন্টেশনটা উচ্চকক্ষে হয়, তাহলে এই যে শুধুমাত্র ধরেন সব বাদ দিয়ে বললাম না, শুধু সংবিধানের কথাটা ধরলাম, তাহলে সংবিধানকে এইভাবে বাজেভাবে কাটাছেড়া আর কেউ করতে পারবে না, আর কেউ স্বৈরাচারী হইতে পারবে না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য বারবার এই সরকারের হাতে গুলি খেয়ে মৃত্যুর মতো হবে না। কিন্তু তারা দেখেন, তারা আজকে সকালেই বিএনপির একজন অত্যন্ত সিনিয়র নেতা উনি বলছিলেন যে উনারা অন্তত পক্ষে উনাদের কথা যেটা আগেও ছিল সেটাই বলেছে, এবং উনারা নিজেদের কথায় ভণ্ডামি করে নাই। আমি বলবো যে এটা তো হয়তো উনারা স্পষ্ট করেছেন, কিন্তু এটা জাতির সাথে একরকম প্রতারণা হয়েছে, এবং এটা খুবই দুঃখজনক যে উনারা সংস্কারের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন। জি হুমায়রা, ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, আমি আপনার কাছে আসতে চাই। হাদি হত্যা নিয়ে আমরা কথা বলছিলাম, শুরুতেই আমরা জানাচ্ছিলাম দর্শকদের, তো হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগে অবরোধ হয়েছে আপনারা বলছিলেন, এবং আমাদের যেটা দর্শকরাও জানে যে প্রায় 15 জন কিন্তু সেখানে আহত হয়েছে, এবং জাতিসংঘের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে সেখানে। আপনি এটি শুরুর দিকে বলছিলেন। তো পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, জলকামান ছোড়া হয়েছে, যেটি আমরা দেখেছি 5ই আগস্টের সময় যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় ঠিক যে আঙ্গিকে আসলে অ্যাটাক করা হয়েছিল অনেকটা সেই আঙ্গিকেই কিন্তু কালকে আমরা মাঠে দেখেছি তাদেরকে। তো নির্বাচন একেবারে দোরগোড়ায়, ঠিক সেই সময় এরকম একটা আন্দোলন এবং ঠিক এরকম একটা মুভমেন্ট, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখেন, নবম গ্রেড কর্মচারীরাও আন্দোলন হ্যাঁ, করেছে, সকালে সেখানে তারা একই অবস্থা হয়েছে। এখানে ধারণা করা হচ্ছে এখানে অন্য শক্তি এর ভিতরে থাকতে পারে যেভাবে হয়েছে। ধরেন এই যে ইনকলাব মঞ্চ, তারা তো ওখানে নিষিদ্ধ ডিএমপি অ্যাক্টে ওখানে সমাবেশ নিষিদ্ধ ছিল। তারা এটা আলোচনা করতে পারতো, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডেকে আশ্বস্ত করতে পারতো, সমাধান তো ওখানে হতে পারতো। হ্যাঁ, আশ্বস্ত করে একটা হটলাইন টেলিফোনে কল দিলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস দিলে তো জাতিসংঘে রাজি করতে পারতো। তাহলে তো ওনারা যেহেতু পারলো না, যেভাবে পুলিশ দিয়ে পিটানো হয়েছে, এটা কি ওনাদের নির্দেশনা ছাড়া হয়েছে? একটা ইমপ্রপোর্শনেট ফোর্স ইউজ করা হয়েছে। এই জন্য আমি বলছি যে জাতিসংঘের তদন্তটা দিয়ে করতে দিলেই তো তারা হয়তো ইনকলাব মঞ্চ হয়তো পিছু হটতো, বা তারা তাদের
এখানে ঘেরাও প্রোগ্রাম বাতিল করতে পারতো, কিন্তু তখন তো আমরা ভিন্ন কথা বলতাম, তাই না? এই কথা বলতাম না। কিন্তু আমার কথা হচ্ছে জাতিসংঘ, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতিমান লোক, নোবেল লরেট, তিনি তো জাতিসংঘকে অ্যাপ্রোচ করলে তাহলে তো আমাদের সাথে তো জাতিসংঘের চুক্তি আছে, তাই না? তো তারা তো চাইলেই তো তদন্ত করতে দিতে পারতো, তাই না? একটা আসলে চাইলে দিতে পারতো। এটা একটা প্রসেস আছে, কিন্তু হ্যাঁ, একটু ডিলেইড একটা প্রসেস আছে, সিকিউরিটি কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। যাক, ঠিক আছে, না ওই সেটা তো প্রসেসের তাদের জন্য ব্যাপার। উনি তো অ্যাপ্রোচ জাতিসংঘের মহাসচিবকে টেলিফোন করতো বা যে কনসার্ন অফিসারকে, উনি জিনিস দায়িত্ব নিয়ে এই কাজটা করার চেষ্টা করছে, এইটাই উনি এইটা ছাত্রদেরকে বলতো, যে ঠিক আছে, ইনকিলাব মঞ্চের ওদেরকে এটা বলতো। একটু জাতিসংঘের অনুমোদন লাগবে, আমি অ্যাপ্রোচ করতেছি, এটা প্রসেস হতে যতটুকু সময় লাগে তোমরা সময় দাও। সরকারের পক্ষ থেকে কোনো রকমের কোনো সাড়া নেই। ডিএমপি অ্যাক্টে ওখানে সমাবেশ নিষিদ্ধ, ডিএমপি অ্যাকশনে গেছে। এখন যেটা প্রশ্ন আসছে যে ওখানে বলা অভিযোগ করা হয়েছে গুলি করছে, গুলি করে নেয়, ওখানে প্রমাণ পাওয়া যায়নি, হসপিটালে এটা প্রমাণ পাওয়া যায়নি। এখন বলেন, আমি আপনাদের কাছে বলি, ওখানে সমাবেশ নিষিদ্ধ, এইভাবে আগেও কিন্তু অনেক সমাবেশ হয়েছে, এই কারণে ডিএমপি অ্যাক্টে ওখানে সমাবেশ নিষিদ্ধ। এখন দুই দিকেই দেখব, যেমন সরকারের ল্যাপসেসের কারণে এই ঘটনাটা ঘটছে, তারা তদন্ত করতে ফেল করছে, তারপরে এখন আসছে জাতিসংঘের, তারা তো বলে নাই যে এখন দিতে হবে, বলে নাই তো, কোনো শর্তযুক্ত করে নাই। যেহেতু সরকার তদন্ত করতে ফেল করছে, বিচার করতে ফেল করছে, হ্যাঁ, এখন তারা জাতিসংঘের অধীনে বিচার চাইছে, এটা তো অপরাধ দেখছি না। আবার ডিএমপি অ্যাক্টে ওখানে নিষিদ্ধ মিছিল করা, এখন মিটিং করা, ওখানে পুলিশই বা কী করবে, তাকে তো ওখানে ভ্যাকেট করতে হবে। তাহলে সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের তো বাসা, তার ওখান থেকে বলতে হতো যে না তোমরা পুলিশ অ্যাকশনে যাও না, আমি দেখতেছি বাদে। অর্থাৎ সিচুয়েশনটা এমন করা হয়েছে যেটা আমি বলবো যে এখানের ঘটনার জন্যে পুলিশ সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা নেয় নাই। তখন প্রেস সেক্রেটারিও এসে যদি বলতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো তিনিই বলেন, প্রেস সেক্রেটারিও যদি বলতো, ধরেন ইনকিলাব মঞ্চের যে কনভেনার বা কাউকে বলতো যে ঠিক আছে, আমার প্রধান উপদেষ্টা চেষ্টা করতেছে, জাতিসংঘের ইয়ে হবে, বাট একটা লং প্রসেস আছে, একটু প্রসেস হবে। আবার ধরেন নবম গ্রেডের যে তারা আবার বলছে যে আমাদেরকে ইলেকশনের আগেই দিতে হবে গ্রেড, নাহলে ইলেকশনই হতে পারবে না। এই শব্দটা ইলেকশন হতে পারবে না, সুতরাং এখানে ডাউট করা হচ্ছে দুই জায়গায় অনুপ্রবেশকারী ঢুকতে পারে, যে সামনে নির্বাচনটা যাতে না হয়, এমন একটা হতে পারে, আমরা তো জানি না, হতে পারে। তো এই জন্য আমি বলছি যে এইটা কিন্তু ধরেন ইনকিলাব মঞ্চ এখানে ইমোশন কাজ করে, হাদি হত্যা হয়েছে, বিচার হয় নাই, বিচার করতে পারে নাই, তারা ধরেন বয়সে তরুণ, তারা একটু হাঙ্গামা করতেই পারে, কিন্তু এটা তো তাদের দাবিটা তো সফট ছিল, দাবিটা তোমরা বিচার করতে পারো নাই, জাতিসংঘতে বিচার করে দাও, অসুবিধাটা কি ছিল? আসলে এটা বললেই হয়ে যেত, অসুবিধা নাই। আজিজ ভাই, আমি একটু অন্য বিষয়ে যাই, সেটি হচ্ছে পাশা নামে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে যার 10,000 পর্যবেক্ষক দেবে হচ্ছে নির্বাচন, এটা কি আপনি শুনেছেন আজকে? শুনেছি। আচ্ছা, তাহলে ব্যক্তি মালিকানাধীন, আমার প্রশ্নটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান কি আসলে পারে পর্যবেক্ষক দিতে? এটা আসলে কতটা আইনসম্মত? দেখেন, বাইরের আপনার এটা বলা হয়েছে আপনার দেওয়ার জন্য, বাইরের ফরেন অন্য দেশ থেকে পর্যবেক্ষক দেওয়া, তো ইউরোপিয়ান ইউনিয়ন শুধু আসছে, আর আমেরিকান প্রতিনিধি আনঅফিসিয়ালি আসছে, তারা দেখবে, তারা অবজার্ভ করবে, এছাড়া তো আমরা মনিটরিং কিছু দেখতে পাচ্ছি না। এখন পাশা 10,000 অবজারভার দিচ্ছে, বলেন, তাদের ঠিকমতো অফিসও নাই, কোনো কাজও নাই, কোনো এক্সপিরিয়েন্সও নাই, কেন দিল এটা? এবং জনশ্রুতি আছে এটা বিশেষ দলের এরা। আচ্ছা, হুমায়ুনুর, আপনি কেন দিল এটার উত্তরটা কিছু দিতে পারবেন আমাদের? মজার ব্যাপার হচ্ছে, ধরেন যেই পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো, এগুলো তো লাইসেন্সিং এর মতো অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশন থেকে। তো যতগুলো পর্যবেক্ষক প্রতিষ্ঠান, এই পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো ইসি থেকে অনুমোদন পেয়েছে। আপনি দেখেন রিপোর্টে আছে যে পাশা না শুধু 17টা মাত্র প্রতিষ্ঠান থেকে 64% পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এবং যেই প্রতিষ্ঠানের কথা আলাপ উঠেছে, এই প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট অফিসও নাই। লাইসেন্সটা পাইলো কিভাবে, কার দৈব ইয়েতে নির্দেশে এই লাইসেন্স বা এই অনুমোদনটা নির্বাচন কমিশন তাদেরকে দিল? তাহলে নির্বাচন কমিশনের যে পক্ষপাত দুষ্টতা বলেন বা নিরপেক্ষতা বলেন, তাদের আসলেই
আসলেই তাদের প্রস্তুতি কতটুকু সেইটা নিয়ে আমার ভীষণ ভীষণ ডাউট আছে। কারণ আমি তো আমাদের দলের পর্যবেক্ষক এবং প্রশিক্ষণ উপকমিটির আমি প্রধান, নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা কমিটির। তো আমি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা পর্যবেক্ষক আছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমি দেখলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি যতটা না সোচ্চার এবং ওয়েল প্রিপেয়ার্ড বা যতটা আগ্রহী, তার বিন্দুমাত্র ছিটে ফোটাও পর্যবেক্ষক যারা লোকাল পর্যবেক্ষক তারা নাই। কেন? তারা মোরলেস আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার চিন্তাই আছে, এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে ওভাবেই অ্যাপ্রোচ করছে যে আপনারা ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ে কিভাবে সহযোগিতা করবেন। ধরেন আমরা তো ছোট দল, পয়সাও নাই, আমরা ওই ম্যানেজমেন্টটা করতেও পারবো না, ওই সুবিধাটাও আমরা পাবো না। কিন্তু যেই দাবিটা আমরা স্পষ্টভাবে করেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এনশিওর করতে হবে, সেইটার জন্য যেই মেকানিজমগুলা এই ধরনের বিভিন্ন সাংবাদিক বলেন, পর্যবেক্ষক বলেন, তাদের মধ্যে যারা যেই রাজনৈতিক দলগুলো এগুলো ইন্টারফেয়ার করছে বা ম্যানিপুলেশন করছে, এইটা নির্বাচন কমিশনকে সচেতনভাবে বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন কিন্তু এটা নিয়ে কিছুই করছে না। শুধু এইটা না, এআই রিলেটেড ইস্যু নিয়ে এবং অনলাইন যেই আচরণবিধি লঙ্ঘনের ইস্যু নিয়ে ওনাদেরকে প্রশ্ন করেছিলাম। ওনারা বলেছে, একদম কোট আনকোট বলছি, এত ইস্যু যদি এটা ব্যবস্থা নিতে হয় তাহলে তো 24/7 লোক রাখা লাগবে। আরে ভাই, লোক রাখা লাগলে লোক রাখা লাগবা। আপনাদের যদি সেই সক্ষমতা না থাকে তাহলে আপনারা দায়িত্ব নিলেন কেন? দায়িত্ব নিয়েছেন, এখন তো দায়িত্ব পালন করতে হবে। তাহলে আপনারা সেই সক্ষমতা অর্জন করে তারপর নির্বাচনের ডেট ঘোষণা করতেন। এখন নির্বাচনের ডেট দিয়ে দিচ্ছেন, এখন নানান রকম এআই কন্টেন্ট, আমরা নারীরা রাস্তায় বের হয়ে নিরাপদ বোধ করি না, সারা বাংলাদেশে নারীদের উপর নির্যাতন চলতেছে। একটা ঘটনা হয়, ইন্টারনেটে আসে আরেকটা, এবং ইন্টারনেটের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা ছড়ায় দেওয়া হইতেছে। এগুলোর কি বিচার? এগুলো আর তার চেয়ে বড় ব্যাপার, নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করলাম যে এই ঘটনা তো সারা ইন্টারনেটে সয়লাভ, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? বলে আমাদেরকে টাইম, প্লেস এগুলো সহ আপনারা অভিযোগ করবেন। আরে ভাই, অভিযোগ করতে করতে একটা মানুষ মরে যাবে, তারপর ব্যবস্থা নিবে? আচ্ছা হুমায়রা নূর, আমাদের সময় একেবারেই শেষ। এটা আমরা দাবি করে এসেছি যে স্বপ্রণোদিত হয়ে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই আসন্ন যে নির্বাচন সেটা প্রত্যাশিত একটা পরিবেশে হোক, সেই আসলে আশাটা আমরা আসলে করতেই পারি। এম এ আজিজ এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আজকের সংলাপ প্রতিদিন এই পর্যন্তই ছিল। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।